গল্পটা শুরু হয় একদল এক্সপ্লোরারের টিম দিয়ে, যারা সাউথ আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল। ওই জাহাজে ডেভিড নামে একজন ওয়েদার অফিসার ছিলেন, যিনি আবহাওয়ার খবর দিতেন। তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছিল যা সমুদ্রের একদম মাঝখানে অবস্থিত। সরকার ডেভিডকে ওখানে পাঠিয়েছিল যাতে সে ওই দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়ার পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর ওখানে থাকতে হয়েছিল আবহাওয়ার ডেটা সংগ্রহ করার জন্য। পুরো বছর জুড়ে তথ্য নেওয়ার পর তাকে ফিরে আসতে হতো। ডেভিডকে 1 বছরের খাবার আর প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছিল। অনেক দিনের যাত্রা। অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছে গেল। তারা নৌকার সাহায্যে ওই দ্বীপে নামল। ওই দ্বীপটা সম্পূর্ণ শুনশান ছিল, যেখানে একটা পাখিও দেখা যাচ্ছিল না। ওই দ্বীপে একটা লাইট হাউস আর একটা ছোট্ট ঘর ছিল। সেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগেও রবার্ট নামের একজন ওয়েদার অফিসার এখানে থাকতো, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। সে 1 বছর ধরে একাই ওই দ্বীপে থেকে আবহাওয়ার ডেটা সংগ্রহ করেছিল। এখন তার জায়গায় ডেভিড পুরো বছর ধরে আবহাওয়ার ডেটা সংগ্রহ করার জন্য এখানে থাকবে, আর পুরনো অফিসার রবার্ট জাহাজে চড়ে ফিরে যাবে। কিন্তু যখন পুরো টিম ঘরটা দেখল, তারা অবাক হয়ে গেল, কারণ সেখানে কোনো মানুষের কোনো ছাপাছাই ছিল না। ঘরের ভেতরে পুরনো অফিসারের সব জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিল। এরপর ক্যাপ্টেন আর ডেভিড ভাবল, হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন আর ডেভিড সময় নষ্ট না করে লাইট হাউসের দিকে এগোলো, আর ওখানে তারা একটা অদ্ভুত দৃশ্য দেখল। তারা দেখল পুরো লাইট হাউস তীক্ষ্ণ লাঠি দিয়ে ঘিরে রাখা, যেন কেউ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। এরপর ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের গেট কয়েকবার কড়াকড়ি দেয়, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া মিলল না। শেষে তিনি গেটটা জোরে ঠেলে ভিতরে ঢুকলেন। লাইট হাউসের ভিতরে তিনি একজন লোক পেলেন, যার নাম গ্রুনার। যখন ডেভিড গ্রুনারের কাছে পুরনো ওয়েদার অফিসার রবার্টের কথা জানতে চাইলেন, তখন সে বলল যে সে মারা গেছে। সে সমুদ্রে গিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। গ্রুনারের কথা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। সব শুনে ক্যাপ্টেন ডেভিডকে বললেন, তুমি এখনও চাইলে আমাদের সঙ্গে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড ফিরে যাওয়া থেকে সরে গেলেন। ডেভিড ভাগো, যদি সে সরকারের কাছে ওই দ্বীপটা সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে, তাহলে ওকে ভালো টাকা পেতে পারে। তারপর ক্যাপ্টেন ওকে একটা বন্দুক দিল নিজের সুরক্ষার জন্য। আর ক্যাপ্টেন বলল, এই জায়গাটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না, নিজের খেয়াল রেখো। এরপর ওকে সেখানেই ফেলে দিয়ে সবাই ফিরে গেল। আর এবার তারা 1 বছর পর আবার আসবে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড বাড়িটা একটু ঠিকঠাক করল, থাকার যোগ্য করে তুলল। রাত হলে ওকে ড্রয়ারে একটা ডায়েরি মেলে। সেটা পুরনো আবহাওয়ার অফিসার রবার্টের লেখা। ওই ডায়েরিতে দ্বীপটা সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। ডায়েরিতে একটা রহস্যময় প্রাণীরও কথা লেখা ছিল, কিন্তু সব কিছু স্পষ্ট ছিল না। কিছু তথ্য অসম্পূর্ণ ছিল। ডেভিড এক এক করে লাইনগুলো মনোযোগ দিয়ে পড়তে লাগলো। ওই ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর স্কেচও ছিল। ডেভিড বুঝতে পারছিল না কেন ওরা এমন ছবি আঁকলো। হয়তো সে একাই ছিল আর সময় কাটানোর জন্য এমনটা করেছে। ডায়েরির একটা পাতায় পুরনো অফিসারের স্ত্রীর একটা ছবি ছিল। ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ল আর ধীরে ধীরে ঘুমিয়ে গেল। পরের সকালে ডেভিড আবহাওয়ার তথ্য নেওয়া শুরু করল, কিন্তু সমুদ্রের কাছে পৌঁছতেই তার পা থেমে গেল। দেখল পাথরগুলোর মাঝে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো আছে, আর তাদের মাঝে শেলস রাখা, অদ্ভুত একটা প্যাটার্নে। ডেভিড ভেবেছিল হয়তো এটা সব গ্রুনার করেছে। এই ভাবনা নিয়ে আবার কাজে লেগে পড়ল। কাজে ব্যস্ত থাকতেই দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকালো। তখন গ্রুনারের সঙ্গে আরেকজন মানুষও দেখল, কিন্তু চোখ ঝাপটানোর আগেই সে গায়েব হয়ে গেল। ডেভিড আবার দেখার চেষ্টা করল, কিন্তু মনে হলো এটা তার কল্পনাই। রাতভর ডেভিড কাজে মগ্ন ছিল। তখনই দরজায় নক হলো। ও ভাবল হয়তো গ্রুনার এসেছে। ডেভিড ওর নাম ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। ল্যাম্প হাতে নিয়ে ডেভিড দরজার দিকে এগোতে লাগলো। তখন তার কানে একটা অদ্ভুত শব্দ গুঞ্জরিত হতে লাগলো, যা একদমই মানুষের নয়। তারপর সে দেখল গেটের নিচ দিয়ে একটা অদ্ভুত প্রাণীর হাত ভিতরে ঢোকার চেষ্টা করছে। সেটা মোটেই মানুষের হাত নয়। এটা দেখে ডেভিডের পা তলার মাটি সরে গেল। সে তৎক্ষণাৎ বেসমেন্টের দিকে দৌড়ালো আর সেখানেই গিয়ে লুকালো। খুব অল্প সময়ের মধ্যে সেই রহস্যময় প্রাণী বাড়ির ভিতরে ঢুকে পড়ল। তার ঢিলাবল শরীরটা দেখে ডেভিড বুঝেই গেছিল যে পুরনো আবহাওয়ার অফিসার কেন এত ভয় থাকত। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল, আর ডেভিড বেসমেন্টের এক ছোট্ট ফাটল থেকে ওকে দেখতে লাগলো। ডেভিডের সরচলে ওই ক্রিয়েচারটা ডেভিডকে দেখে ফেলল। তারপর ওই ক্রিয়েচারটা ডেভিডকে মারতে দ্রুত ওর দিকে দৌড়ালো, আর ফাটল থেকে মধ্যে দিয়ে ওকে ধরে ফেলতে চেষ্টা করছে। তাই ডেভিড নিজেকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে ছুরি তুলে নিয়ে ওর চোখে ঠেলা মারল। ওই ক্রিয়েচারটা চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু ও আবার ফিরে আসতে পারে। আর এই কথাই ডেভিডের মাথায় পাকা হয়ে গেল যে ডায়েরিতে ক্রিয়েচারের ব্যাপারে যা লেখা ছিল তা সত্যি। ভয়ে ভয়ে সে পুরো রাত জেগেছিল।
পরের সকালে ডেভিড বাড়ি থেকে বেরিয়ে রেতের ওপর কিছু পায়ের ছাপ দেখল, যা কোনো মানুষের মতো নয়। ওই ছাপগুলো সরাসরি সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। তখন ডেভিড বুঝতে পারল কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে নুকিলা কাঠ লাগিয়েছে। এখন ডেভিড জানল, যদি সেই ঘরে থাকে, ক্রিয়েচাররা তাকে যে কোনো সময় মারতে পারে। ভয়ে ডেভিড লাইট হাউসের দিকে দৌড়াতে লাগলো আর গ্রুনারকে চিৎকার করে বলল, দরজা খুলো, আমাকে ভিতরে আসতে হবে। কিন্তু গ্রুনার তাকে ভিতরে ঢুকতে দিল না আর বলল, তোমাকে জাহাজেই ফিরে যেতে হতো। ডেভিড হতাশ হয়ে ফিরে গেল, কারণ গ্রুনার তাকে লাইট হাউসের কাছেও যেতে দিতে চায়নি। সে তার ওপর পানি ঢেলে তাকে দূরে চলে যেতে বলল। এখন তাকে নিজে কিছু করতে হবে। সে ঘরের প্রতিটা জানালা কাঠ দিয়ে বন্ধ করে দিল আর চারপাশে ধারালো কাঠ দিয়ে বেড়া তৈরি করল আর গেটের বাইরে পুরনো কাগজপত্র আর বই সাজিয়ে দিল। তারপর তাদের উপর তেল ছিটিয়ে দিল, যাতে গ্রুনার যদি ফিরে আসে আগুন জ্বালিয়ে তাকে ভয় দেখাতে পারে। কিন্তু একটা কথা ছিল যেটা ডেভিড এখনও জানত না, আর সেটা সে আজ রাতে জানতে চলেছে। ভাগ্যক্রমে সে ঘরের ভেতরে একটা পুরনো বক্সটা পেল। ওই বক্সের মধ্যে একটা গান আর অনেক গুলি ছিল। এটা দেখে তার বাঁচার একটু আশা জাগলো। ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করলো। ডেভিডের মনে ভয় বাড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে চারিদিক অন্ধকারে ঢাকা যায় আর ডেভিড গান হাতে নিয়ে ঘরের একটা কোণে চুপচাপ বসে থাকলো। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। তখনই হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনলাম, আর ডেভিড যখন জানালা থেকে লুকিয়ে সমুদ্রের দিকে তাকালো, তখন যেন মাটিই পায়ের নিচ থেকে সরে গেল। সে দেখল শুধু একটা না, বরং পানির মধ্য থেকে অনেকগুলো সেই অদ্ভুত প্রাণীরা তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই মিলে ঘরের গেট ভাঙার চেষ্টা করতে লাগলো। ডেভিড তখনই গুলি চালানো শুরু করলো, যার মধ্যে কিছু ক্রিয়েচার পড়ে মরে গেল। ডেভিড ভেবেছিল গুলির আওয়াজ শুনে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু নিজের সঙ্গীদের মরতে দেখে ওরা আরও রেগে গিয়ে উঠল। তখন ডেভিড একটা প্ল্যান নিয়ে গেটের বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন লাগিয়ে দিল। আগুন দেখে ওই ক্রিয়েচাররা ভয় পেয়ে আবার সমুদ্রে ফিরে গেল। কিন্তু এখন সেই আগুন ডেভিডের বাড়ির কাছেও পৌঁছে গেছে। বাড়ির দরজায় আগুন লেগে গেল আর ধীরে ধীরে ছড়াতে লাগলো, কারণ পুরো বাড়িটাই কাঠের তৈরি ছিল। ডেভিড তখন একটা চাদর দিয়ে নিজের শরীর ঢেকে নিজের জীবন বাঁচালো আর বাইরে বেরিয়ে লাইট হাউসের কাছে বড় একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ল। ক্রিয়েচারদের গুলি করার সময় ডেভিডের হাতে একটা গভীর ক্ষত হয়ে গেল। হঠাৎ করেই ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেল। আগুন ধীরে ধীরে নিভতে লাগলো, কিন্তু সারা রাতের বৃষ্টির পরেও সকাল পর্যন্ত ডেভিড তার বাড়ি বাঁচাতে পারেনি। পুরো বাড়িটা পুড়ে প্রায় ছাই হয়ে গেছিল। এখন যদি ডেভিড বাঁচতে চায়, তাকে লাইট হাউসের শরণ নিতে হবে। সে তার রাইফেলটা নিয়ে লাইট হাউসের কাছে পাথরের মাঝে চলে গেল। সে লুকিয়ে পড়ল আর অপেক্ষা করতে লাগলো কখন গ্রুনার পানি ভরতে আসবে। যখন গ্রুনার লাইট হাউস থেকে পানি ভরতে বেরোলো, তখন ডেভিড তার পেছনে পেছনে চলতে লাগলো। কিন্তু হঠাৎ করেই গ্রুনারের কাছে এক অদ্ভুত প্রাণী এসে ডেভিডের উপর আক্রমণ করলো। তবে যেভাবেই হোক ডেভিড ওকে জয় করে ফেললো। ওটা গ্রুনারের রক্ষক ছিল। ওকে গুলি করতে যাওয়ার সময় গ্রুনার তাড়াতাড়ি ডেভিডকে থামিয়ে বলল, থামো, এটা আমার পোষ্য প্রাণী। ডেভিড গুলি করল না, আর সুযোগ নিয়ে গ্রুনারের সঙ্গে একটা শর্ত রাখলো, যদি ওই প্রাণীটাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাকে লাইট হাউসে থাকতে দিতে হবে, নইলে আমি এটাকে মেরে ফেলবো। তারপর গ্রুনার রাজি হয়ে গেল, কারণ ডেভিডের কাছে প্রচুর খাবার আর গান পাউডার ছিল। সন্ধ্যের আগে দুজনে বাকি থাকা খাবার নিয়ে লাইট হাউসে ফিরে এলো আর তারা শান্তিতে ঘুমিয়ে পড়ল। পরের সকালে ওই ক্রিয়েচারটা চুপচাপ ডেভিডের হাত চাটতে লাগলো। ডেভিড জেগে উঠলে দেখলো ক্রিয়েচারটা চাটার কারণে তার হাত পুরোপুরি সেরে গেছে। এসব দেখে ডেভিড অবাক হয়ে গেল। ডেভিড তখন গ্রুনারের কাছে এই ক্রিয়েচার সম্পর্কে আরও জানতে চাইল, আর তারপর এই সব কিছু বিশ্বের কাছে সামনে আনতে চাইল, কারণ এটা কোনো জাদুর কম ছিল না। ডেভিড ভাবছিল, যদি এই প্রাণীর রহস্যকে আমরা সবার সামনে নিয়ে আসি, তাহলে ডেভিড আর গ্রুনার দুজনেই অনেক টাকা আর খ্যাতি পাবো। কিন্তু গ্রুনার এসব কিছুই চাইতো না। সেই দ্বীপ থেকে একদমই যেতে চাইতো না। গ্রুনারের এই দুনিয়ায় আর কেউ বেঁচে ছিলেন না। তার জন্য এই দ্বীপ একদম পারফেক্ট ছিল, যেখানে সে নিজেকে এক রাজা মনে করত আর নিজের ইচ্ছার মালিক। এই জন্য সে দ্বীপের অনেক জায়গায় লিখে দিয়েছিল, গ্রুনার এখানকার বাদশা। কিন্তু ডেভিড বুঝতে পারছিল না যে এই অদ্ভুত সৃষ্টিটা গ্রুনারের পালথাও কিভাবে হলো। গ্রুনার বলল, একবার সে তার জীবন বাঁচিয়েছিল। ওই দিন সে ভুলবশত তার ফিশিং নেটের মধ্যে আটকে পড়েছিল। তখন সেই সৃষ্টিটা ছোট ছিল, আর ওই দিনের পর থেকে সে গ্রুনারের সঙ্গে থাকতো। সে তার প্রতিটা কথা মানতে শুরু করেছিল। কিন্তু গ্রুনার একটা কঠোর মানুষ ছিল। সে ওই সৃষ্টির সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। গ্রুনার প্রতিদিন ওই সৃষ্টির সঙ্গে শারীরিক সম্পর্ক করত। গ্রুনার বললে একবার এই সৃষ্টিটা তার উপর আক্রমণও করেছিল, আর বদলে গ্রুনার তাকে এমন শাস্তি দিয়েছিল যে ওই শাস্তির পর থেকে ওই সৃষ্টি নিজে থেকেই গ্রুনারকে তাদের নেকড়ের মতো দাস মনে করতে শুরু করে দেয়। আর তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো যে কেন রাতের বেলা ওই সব সৃষ্টিসমূহ সমুদ্র থেকে বেরিয়ে আসে। তারা সবাই আসে যেন নিজেদের সঙ্গীকে গ্রুনার থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে।
কিন্তু গ্রুনার সেটা হতে দেয় না। ওই ক্রিয়েচাররা দিনের বেলায় আক্রমণ করতে পারে না, কারণ সূর্যের আলো তাদের ত্বক পুড়িয়ে দেয়। ডেভিড আর এখানে থাকতে চাইছিল না, সে যে কোনোভাবে এই দ্বীপ থেকে বাঁচতে চাইছিল। যাই হোক, সন্ধ্যা হতে শুরু করলো আর গ্রুনার বলল, গান নিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ ওই ক্রিয়েচাররা যে কোনো সময় আক্রমণ করতে পারে। সে লাইট হাউসে বাতি চালু করার জন্য সবাই প্রস্তুত হলো, আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে বিশাল সংখ্যক জীব বেরিয়ে এলো। ওরা লাইট হাউসের দিকে এগোচ্ছে। গ্রুনার তাদের উপর ধারাবাহিকভাবে গুলি চালাচ্ছিল, কিন্তু ডেভিড পুরোপুরি ভয়ে কাঁপছিল। সে লাইট হাউসের ভিতরের দিকে সরে গেল। গ্রুনার বারবার বলার পরেও সে এক কোণে চুপচাপ বসে রইল। আর কিছুক্ষণ পর ডেভিড অচেতন হয়ে পড়ল। গ্রুনার সারা রাত একাই ওই জীবগুলোর সঙ্গে লড়াই করলো। পরের সকালে গ্রুনার রেগে ডেভিডের মুখে পানি ছিটিয়ে তাকে জাগিয়ে বলল, যদি তোমার বাঁচতে হয় তাহলে ওদের জীবন নিতে হবে, নাহলে তোমাকে লাইট হাউস থেকে বের করে দেওয়া হবে। আর আমার সব কথা মানতে হবে। প্রতিদিন পানি ভরে নিয়ে আসতে হবে, লাইট হাউসের ছোট বড় কাজ করতে হবে, আর রাতে আমার সঙ্গে গার্ড ডিউটিও দিতে হবে। ডেভিডের আর অন্য কোনো বিকল্প ছিল না, তাই এই সব করা তার জন্য বাধ্যবাধকতা হয়ে উঠল। ডেভিড এখন গ্রুনারের সব কথা মেনে নিচ্ছিল, কিন্তু একটা জিনিস ছিল যেটা সে একদম পছন্দ করতো না, আর সেটা হলো প্রতিদিন ওই মেয়েটাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা। রাত হয়েছে, তারা দুজন আবার গার্ড ডিউটিতে যাচ্ছে। তারা প্রস্তুত হয়ে যায় এবং আবারও সেই ক্রিয়েচার সমূহ সমুদ্র থেকে বেরিয়ে আসে। কিন্তু আজ ডেভিড কাঁপছে না। সে ক্রিয়েচারদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু আজ গ্রুনার কিছুই করছে না। সেই ডেভিডকে বাইরে ছেড়ে লাইট হাউসের গেট বন্ধ করে দেয় এবং নিজে চুপচাপ ভেতরে বসে থাকে, যাতে ডেভিড নিজেই শিখতে পারে কিভাবে এই ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে হয়। এভাবেই ডেভিড লড়াই করে করেই রাত কাটিয়ে দেয় এবং সকাল হয়। সকালে ক্রোনার দেখল ডেভিড লাইট হাউসের গেটের বাইরে রক্তে লথপথ বসে আছে। এবার সে শিখে ফেলেছিল কিভাবে এই ক্রিয়েচারদের মোকাবেলা করতে হয়। যখন লড়তে হয়েছিল, এভাবেই সময় কেটে গেল। রাতগুলো ওই ক্রিয়েচারগুলোর সঙ্গে লড়াই করতে করে, আর সারাদিন ক্রোনারের লাইট হাউসের কাজ সামলে। এই দ্বীপটা তার জন্য একদম বন্দি ঘরের মতো হয়ে উঠেছিল। সে সবসময় ভাবত কবে এই জায়গাটা ছেড়ে স্বাধীনভাবে শ্বাস নেবে। সময়ের সঙ্গে সঙ্গে ডেভিডের ওই মহিলা ক্রিয়েচারের সঙ্গে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছিল। ডেভিডের তার প্রতি এখন দয়া হতে শুরু করেছিল। এবার বুঝতে পেরেছিল নিজের মানুষদের ছেড়ে একা থাকা কত কঠিন। হয়তো সেই ক্রিয়েচারটাও এমন কিছু অনুভব করত। ডেভিড ওকে একটা নাম দিয়েছিল, আনারিয়াস। দিন গড়িয়ে যেতে থাকলো, আর একদিন তারা দেখলো এই জীবগুলোর আক্রমণ ধীরে ধীরে কমছে। ডেভিড ভাবল হয়তো শীতে তারা কোথাও অন্যত্র চলে যায়, বা হয়তো বুঝে গেছে এই দুজনের সঙ্গে লড়াই করে লাভ নেই। কিন্তু ক্রোনার বলল এরকম কিছুই না, তারা আবার আক্রমণ করবে। এখন তারা তাদের সংখ্যা বাড়াচ্ছে। আরেকটু দিন এমনই কেটে গেল। এক রাতে ডিনারের পর ক্রোনার আর ডেভিড বোর হয়ে দাবা খেলতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই ক্রোনার একটা বড় ভুল করে ফেলল। তারা দুজন খেলা নিয়ে এতটাই আটকে গেল যে বাতি জ্বালানোই ভুলে গিয়েছিল তারা। অন্ধকারের সুযোগ নিয়ে ক্রিয়েচাররা তাদের উপর হামলা করে বসে। ডেভিড দেখল ক্রিয়েচারদের সংখ্যা এত বেশি যে দুজন মিলে লড়লেও বেশি সময় টিকতে পারত না। আর এবার তাদের কাছে কোনো প্ল্যানও ছিল না। গানের গুলিও প্রায় শেষ। যেভাবেই হোক বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের শীর্ষে পৌঁছায়। কিন্তু এই সময় ক্রোনারের পায়ে গভীর ক্ষত লাগে। আজ ক্রিয়েচাররা তাদের উপর দাপট দেখিয়েছিল। দুজনেই ভেবেছিল আজ তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ভাগ্যক্রমে সকাল হয়ে গেল। যেমন মাত্র সূর্য ওঠে, ধীরে ধীরে উঠে আসে, ওই ক্রিয়েচারগুলো লাইট হাউস ছেড়ে সমুদ্রে ফিরে যায়। কড়কড়ে রোদ উঠার পর আনালিয়াস ক্রোনার তাদের জখম সারানোর চেষ্টা করে। কিন্তু এখন পর্যন্ত ডেভিড বুঝেই গিয়েছিল যে ওরা এই ক্রিয়েচারদের সাথে লড়াই জিততে পারবে না। গুলিও এবার শেষের দিকে। ওদের কাছে এত খাবারও নেই যে বেশি দিন টিকতে পারে। পরদিন লাকি যখন ডেভিড লাইট হাউসের বাইরে ঘুরছিল, তখন ও সমুদ্রে একটা জাহাজ দেখল। ও দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে এসে জাহাজটাকে সিগন্যাল দিতে গেল। কিন্তু ক্রোনার সে তাকে থামিয়ে দিল, কারণ সে চাইতো না ডেভিড এখানে থেকে চলে যাক। ঠিক তখনই আনারিয়াস ক্রোনারের উপর হামলা চালালো। সে ডেভিডকে ক্রোনারের কাছ থেকে বাঁচাতে চেয়েছিল। ক্রোনার কাউকে এই দ্বীপ ছেড়ে যেতে দিত না। এই দ্বীপ তার নিজের জগৎ, যেখানে সে এক রাজার মতো রাজত্ব করত। সেই ডেভিডকেও যেতে দিত না। এতদিন একা থাকার পর এখন তার কেউ ছিল যার সাথে সে কথা বলতে পারত। আর যদি ডেভিড ওই জাহাজে ভেড়ে যেত, তাহলে সে গিয়ে সবাইকে আনারিয়াস আর তাদের ব্যাপারে সব বলে দিত। তাই এখন ডেভিড যেখানে থেকে যেতে পারবে না। ধীরে ধীরে সেই শিপটা ডেভিডের চোখের সামনে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। এখন তার কাছে আর কিছু করার ছিল না। কয়েকদিন এমনই কেটে গেল। ক্রোনার এখনও ডেভিড আর অ্যানারিয়াস দুজনকেই খারাপ ব্যবহার করত, কিন্তু বিশেষ করে অ্যানারিয়াসকে মারত, যা ডেভিড একদম পছন্দ করত না। একদিন ডেভিড অ্যানারিয়াসকে একটা ছোট্ট খেলনা নৌকা উপহার দিল, যা সে কোনো মাছের হাড় থেকে বানিয়েছিল। কিন্তু যখন অ্যানারিয়াস সেই নৌকা দেখল, তখন সেই ডেভিডকে একদম দ্বীপের এমন কোনায় নিয়ে গেল যেখানে আসলেই একটা আসল নৌকা রাখা ছিল। যখন ডেভিড এই নৌকাটার ব্যাপারে ক্রোনারের কাছে জানতে চাইল, তখন সে বলল হ্যাঁ, ও আগে থেকেই জানতো এই দ্বীপের ওই অংশে একটা নৌকা আছে।
ক্রোনার বলে যে কিছু মানুষ ওই দ্বীপ পর্যন্ত নৌকায় এসে নিজেদের জীবন বাঁচাতে চেষ্টা করেছিল, কিন্তু সকাল হবার আগে তাদের কেউই বাঁচেনি। সবকেই ওই জীবগুলো মেরে ফেলেছিল। তারা সবাই জাহাজে গোলা বারুদ নিয়ে যাচ্ছিল, কিন্তু সমুদ্রে আসা ঝড়ের কারণে তাদের জাহাজ ওই দ্বীপের কাছেই ডুবে যায়। এটা শুনে ডেভিডের মাথায় একটা আইডিয়া আসে। তাদের কাছে একটা ডাইভিং স্যুটের মতো কিছু ছিল। ডেভিড বলল, যদি আমরা দুজনের মধ্যে কেউ ওই স্যুটটা পরে সমুদ্রের ওই অংশে যেখানে সেই জাহাজ ডুবে গিয়েছিল সেখানে গেলে হয়তো তাদের কিছু গুলি বা ডায়নামাইট মিলতে পারে, যা এই ক্রিয়েচারদের সাথে লড়াই করা সহজ করে দেবে। কিন্তু ক্রোনার ওই কথাটা মানতে রাজি ছিল না। তবে ডেভিড নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই কাজ করতে প্রস্তুত ছিল। আরও কয়েকদিন এভাবেই কেটে গেল। ডেভিড আর অ্যানারিয়াসের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। ডেভিড ওকে পছন্দ করতে শুরু করলো। এই দুজনকে রোম্যান্স করতে দেখে ক্রোনার চুপি চুপি সব দেখল। ক্রোনারের মনে হলো অ্যানারিয়াস ওকে ছিনিয়ে নেবে, তাই ডেভিডকে সরিয়ে দিতে হবে। পরের দিন ক্রোনার নিজে ডেভিডের সঙ্গে কথা বলল। ডেভিডকে বলল, তাহলে আমি তোমাকে সাহায্য করব। নিজের উদ্দেশ্যের জন্যই ক্রোনার ব্যাপারটা মেনে নিতে রাজি হয়ে যায়। সে ডেভিডকে বলে, ঠিক আছে, তুমি স্যুট পরে নিচে পানিতে যাবে আর ওখান থেকে অনেক RDX সংগ্রহ করবে। তারপর আমি তোমাকে নৌকায় তুলে উপরের দিকে নিয়ে আসব। কিন্তু ক্রোনারের আসল উদ্দেশ্য কিছু আলাদা ছিল। সে চাইতো ডেভিড তার সাহায্যে সমুদ্রের তলদেশে রাখা ডাইনামাইটের বাক্সগুলো সারফেসে নিয়ে আসুক, তারপর তাকে একা সমুদ্রে ফেলে দিতে, যাতে ক্রিয়েচাররা তাকে মেরে ফেলে। এভাবে ডাইনামাইটও তার কাছে আসবে আর অ্যানারিয়াস আবার তার দাসী হয়ে যাবে। তারা দুজন নৌকায় বসে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে জাহাজটা ডুবে গিয়েছিল। ডেভিড ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নামলো। নিচে নামার পর ডেভিড দেখল জাহাজটা পুরো নষ্ট হয়ে গেছে। তবে ভাগ্য ভালো, ও কিছু ডাইনামাইটের বাক্স পেয়ে গেল। ঠিক তখনই হঠাৎ কিছু জীব তার সামনে চলে এলো। জীবগুলোকে দেখে ডেভিড ভয় পেয়ে গেল। ডাইভিং স্যুটটা এত ভারী ছিল যে সে হিলও করতে পারছিল না, আর ডেভিড ক্রোনারকে ওপরে সিগন্যাল পাঠাতে পারল না। ক্রোনার ভাবলো হয়তো ওই জীবগুলো ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু আসলে ওরা শুধু দুটো ছোট্ট বাচ্চা ছিল। ডেভিড যেভাবেই হোক তার ডাইভিং স্যুট ওখানেই ফেলে দিয়ে উপরে পানির ওপর উঠে এলো। ওখানে ওরা কিছু পুরনো বক্স পেল যেগুলোতে ডাইনামাইট ছিল। তারপর তারা কাজ শুরু করলো। লাইট হাউসের চারপাশে 2 স্তরে ডাইনামাইট বসিয়ে দিল, যাতে পরের আক্রমণে একবারই মনস্টারদের শেষ করা যায়। কয়েক মাস কেটে গেল। তারপর বরফ পড়ার মরশুম এলো, কিন্তু হঠাৎ আবার সেই ক্রিয়েচারগুলো গায়েব হয়ে গেল। হঠাৎ আক্রমণ বন্ধ হয়ে গেল, যেন তারা খবর পেয়ে গেছে যে ওদের জন্য ফাঁদ পেতে রেখেছে, তাই এখন আর তারা আক্রমণ করছে না। ক্রোনার ভাবলো হয়তো অ্যানারিয়াস ওদের আগেই সতর্ক করে দিয়েছে, তাই সে অ্যানারিয়াসের উপর রাগ করে জুলুম করতে লাগলো। কিন্তু ডেভিড তাকে থামিয়ে দিল। শেষে তারা দুজন মিলে একটা নতুন প্ল্যান বানালেন, লাইট হাউসের প্রধান গেট খোলা রাখার, যাতে ওরা যখন ক্রিয়েচাররা কাছে আসবে তখন ডাইনামাইট দিয়ে সবাইকে উড়িয়ে দেওয়া। ডেভিড চতুরতার সঙ্গেই অ্যানারিয়াসকে লাইট হাউসের ছাদের ওপর চিৎকার করতে বলল। অ্যানারিয়াসের কণ্ঠ শুনে সব ক্রিয়েচাররা রেগে গিয়েছিল। ক্রিয়েচাররা যখন দেখল লাইট হাউসের প্রধান গেট খোলা আছে, তখন তারা ভাবলো অ্যানারিয়াসকে বাঁচানোর জন্য ভালো সুযোগ, কিন্তু আসলে এটা তাদের একটা ফাঁদ ছিল। কিছুক্ষণেই সেই ক্রিয়েচার সমুদ্র থেকে বের হতে লাগলো। ওরা সরাসরি মেইন গেটের দিকে এগোলো আর ভেতরে ঢুকে ডেভিডের ওপর হামলা করলো। ডেভিডও হাল ছাড়ল না, সাহস দেখিয়ে ক্রিয়েচার থেকে বাঁচল। সবাই লাইট হাউসের কাছে পৌঁছালে ক্রোনার ডাইনামাইটের লিভার টিপল, কিন্তু বিস্ফোরণ হলো না। আসলে ডেভিড তার কানেকশন খুলে দিয়েছিল, আর ক্রোনার সেটা আবার লাগাতে ভুলে গিয়েছিল। ডেভিড তড়িঘড়ি উপরে দৌড়ালো আর ডাইনামাইটে তার জোড়া লাগিয়ে দিল। শুরু হয়ে গেল। তখন ওরা ক্রিয়েচার্স লাইট হাউসে ওঠার চেষ্টা করছিল, যেখানে শুধু একলা ক্রোনার ওদের আটকাচ্ছিল। কানেকশন সম্পূর্ণ হতেই ডেভিড প্রথম লেয়ারটা উড়িয়ে দেয়। এতে অনেক ক্রিয়েচার্স নাচটি শেষ হয়ে যায়, কিন্তু এখনও অনেক মনস্টার লাইট হাউসে আক্রমণের জন্য প্রস্তুত ছিল। তাই ক্রোনার দ্বিতীয় লেয়ারটাও ব্লাস্ট করে দেয়। দুজনেই সেই জোরালো বিস্ফোরণে বেহুশ হয়ে যায়। পরের সকাল যখন ওরা সজাগ হয়, দেখলো অ্যানারিয়াস ওদের কাছে নেই। ব্লাস্টে চারপাশে মরা ক্রিয়েচার্স পড়েছিল। ক্রোনার সবাইকে মারছিল যারা জখম হয়েও বেঁচেছিল। তখনই ডেভিডের নজর পড়ে তাদের মধ্যে একজনের গলায় ঝুলন থাকা একটা নেকলেসে। ওই ক্রিয়েচারটাকে যন্ত্রণায় কাতর হতে দেখে ডেভিডের ওপর দয়া হয়, আর সে বুঝতে পারে তার ভুলটা কোথায় হলো। যেসব ক্রিয়েচারকে সে এতদিন রাক্ষস ভাবত, তারাও মানুষের মতোই ছিল, শুধু কথা বলতে পারত না। কিন্তু ক্রোনারের কাছে এসব কিছুই গুরুত্বহীন ছিল। ওই দিনের পর থেকে ওই ক্রিয়েচাররা আর কখনো আক্রমণ করতে পারেনি। কিন্তু প্রতিদিন সমুদ্রের ধারে কাঁদার আওয়াজ আসতো। ডেভিড এখনো বুঝতে পারেনি সে কত বড় ক্ষতি করেছে, কত পরিবার ভেঙে গেছে, কত শিশু তাদের পরিবার হারিয়েছে, শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে। পরদিন ডেভিড সমুদ্রে সেই জীবগুলোর কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখল, যারা সবাই তাদের পরিবার হারিয়েছিল। ডেভিড পাথর দিয়ে একটা গোল চক্র বানালো, তার মাঝখানে ছোট্ট একটা খেলনা নৌকা দেখে দিল, যেন অ্যানারিয়াস সে দেখে ফিরে আসতে পারে। ডেভিড অনেকক্ষণ ঘন্টা অপেক্ষা করল, কিন্তু অ্যানারিয়াস কখনো ফিরে আসেনি। সকালে ঘুম থেকে উঠে ডেভিড দেখল ক্রোনার ঘুমোচ্ছে। ক্রোনারের কাছে কিছু পুরনো জিনিস ছিল, তার মধ্যে একটা পুরনো ছবি ছিল। আর যেই মুহূর্তে ডেভিড সেই ছবিটা দেখল, সে চমকে গেল।
যে মেয়ের সেই ছবি প্রথম দিন পুরনো অফিসার রবার্টের ডায়েরিতে দেখেছিল সেটা আর কেউ নয়, ক্রোনারের স্ত্রী। আর ছবিতে ক্রোনারও তার পাশে দাঁড়িয়ে আছে। আসলে 1 বছর আগে যে ওয়েদার অফিসার রবার্ট এসেছিল সে মারা যায়নি, বরং নিজের পরিচয় বদলে নিয়েছিল। অর্থাৎ ক্রোনারই আসলে ওয়েদার অফিসার রবার্ট। সে শুধু নাম বদলেছিল কারণ এখন সে আর কখনোই দ্বীপ ছেড়ে যেতে চায়নি। এসব দেখে ডেভিডও আশা ছেড়ে দিল যে সে কখনোই দ্বীপ থেকে বেরোতে পারবে। পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের ধারে গেল, সে দেখলো ওই সার্কেলে রাখা ছোট্ট নৌকা আর সেই জায়গায় নেই। কিন্তু ঠিক ওই জায়গায় সে একটা ক্রিয়েচারের ছোট্ট বাচ্চাকে দেখলো, যার হাতে সেই নৌকা ছিল। ডেভিড তার হাতে জ্বলন্ত কাঠ রেখে সার্কেলের মাঝখানে ফেলে দিল, যেন দেখাতে পারে যে তার লড়াই করার কোনো মনোভাব নেই আর কেউ যেন ভয় না পায়। সে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউয়ের থেকে এনারিয়াস বেরিয়ে আসে, আর তার পিছনে পুরো ক্রিয়েচারদের দলও সমুদ্র থেকে বাইরে আসে। কিন্তু এবার কেউ ডেভিডের উপর আক্রমণ করে না, কারণ তারা এখন শান্তি চায়। তারা চায়, তাদের উদ্দেশ্য ছিল শুধু তাদের বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা পাওয়া। কিন্তু তখনই ক্রোনার বন্দুকখানে এসে পৌঁছায়। ক্রোনারের মনে হয় যদি শান্তি হয় তাহলে সে কিভাবে সবার উপরে থাকার অনুভূতি পাবে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ক্রিয়েচাররা লড়াই করতে চায় না, তারা শান্তি চায়। কিন্তু ক্রোনার কারোর কথা শোনে না। সেই নারিয়েসকে চিৎকার করে বলে ভেতরে চলে যাও। কিন্তু এটা প্রথমবার ছিল যখন নারিয়েস তার কথা মানেনি, কারণ এখন সেই তার দাসী নয়। এটা দেখে ক্রোনারের মনে হয় যে এখন এই দ্বীপে তার সিংহাসন আর থাকলো না। ক্রোনার ভেতর থেকে দুর্বলভাবে চুরু করলো, কারণ এখন আর কেউ তার আদেশ মানছিল না। রেগে গিয়ে সে লাইট হাউসের দিকে হাঁটতে লাগলো। ডেভিড ভাবলো হয়তো এখন ক্রোনার বুঝতে পারবে যে প্রত্যেক প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারোর দাস হয়ে থাকতে চায় না। কিন্তু ক্রোনারের মাথা থেকে সিংহাসনের ভূত মোথায় নামতো। লাইট হাউস পৌঁছাতেই সে সিগন্যাল গান দিয়ে একটা ফ্লেয়ার ছুড়ে দিল, যেটা সরাসরি একটা ক্রিয়েচারের শিশুর উপর পড়ল। ওই শিশুর সঙ্গে সঙ্গে মৃত্যু হলো। সব ক্রিয়েচাররা ভয়ে ছুটে পালালো, আর এনারিয়াস ডেভিডের ওপর তার পুরো বিশ্বাসই শেষ হয়ে গিয়েছিল। রেগে পাগল ডেভিড সঙ্গে সঙ্গে লাইট হাউসের দিকে দৌড়ালো ক্রোনারকে শাস্তি দেওয়ার জন্য। ডেভিড তার সঙ্গে লড়াই শুরু করলো। তুই এসব কেন করলি? ওরা তো শুধু শান্তি চেয়েছিল। কিন্তু ক্রোনার এতটাই সহিংস হয়ে গিয়েছিল যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিল। লোহার রড হাতে নিয়ে যতক্ষণ ডেভিডকে আঘাত করতে যাচ্ছিল, ডেভিড তাকে তার আসল নাম ধরে ডেকে বলল, রকো, রবার্ট, তুই যে খুনি নয়। এটা শুনে ক্রোনার হঠাৎ থেমে গেল। আসলে রবার্ট কখনো এমন মানুষ ছিল না। এই দ্বীপে আসার পর থেকে সে একাই ছিল। তার মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। একাকিত্ব, তার স্ত্রীর মৃত্যু আর গভীর অবসাদ, এই সবই তাকে এমন করে দিয়েছিল। আসলে সে কোনো খুনি ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। ক্রোনার বুঝতে পারল যে এই প্রাণীগুলো কখনোই লড়াই করতে চায়নি, তারা শুধু শান্তি চেয়েছিল। ক্রোনার তাদেরকে মারল শুধু নিজেকে শক্তিশালী দেখানোর জন্য, আর এখন সে তার ভুল বুঝতে পেরেছে। তাই সে নিজেরা তাদের সামনে আত্মসমর্পণ করল, আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা তাকে মারল। ডেভিড লাইট হাউসের ভিতরে নিজেকে লক করে রাখে। সময় এমনই। সময় কেটে গেল, আর 1 বছর পর দ্বীপে একটা সরকারি অফিসার এলো। সঙ্গে একজন নতুন আবহাওয়া অফিসারও ছিল। নতুন ওই সরকারি অফিসারকে এখানে আবহাওয়া মনিটর করার দায়িত্ব দেওয়া হয়। ক্যাপ্টেন যখন ডেভিডকে আগের অফিসারের ব্যাপারে জিজ্ঞেস করল, ডেভিডও একই কথা বলল যে সে পানির দিকে গিয়েছিল কিন্তু কখনো ফেরেনি। আবহাওয়া অফিসারও মনে করেছিল ডেভিডই গ্রোনার। ডেভিডও তাদের এই ভুল ভাবনাটা ঠিক করেনি। সে নিঃশব্দে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল, কিছু না বলে, কারণ এখন সে ওই দ্বীপ ছাড়তে চায় না। ওটা একদম ক্রোনারের মতো ছিল। ঠিক তখনই এনরিসও তার পরিবারের সঙ্গে সুখে ছিল। এখন তাদের আর কোনো ক্রোনারের মতো মানুষের ভয় নেই। এখন তারা দ্বীপেও আর সমুদ্রেও স্বাধীনভাবে থাকতে পারে। এইভাবেই গল্প শেষ হয়।